ওকে, তো স্টেটস অফ ম্যাটার পোর্শনে কী কী আছে এখানে আমরা দেখবো যে সলিড লিকুইড অ্যান্ড গ্যাসের কী প্রপার্টি তাদেরকে সলিড লিকুইড আর গ্যাস বানায়। ঠিক আছে, আমরা কোনো একটা জিনিসকে সলিড বলে যে ক্লেম করছি বা লিকুইড বলে যে ক্লেম করছি বা গ্যাস বলে যে ক্লেম করছি, নিশ্চয়ই কোনো না কোনো প্রপার্টি থাকবে যে প্রপার্টি ফলো করলে তবেই সেটাকে আমরা সলিড বা লিকুইড বা গ্যাস বলতে পারি। তো স্টেটস অফ ম্যাটার পোর্শনে আমাদের ফার্স্টে হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার, ইন্টারমলিকুলার বন্ড। আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ইন্টার অ্যাটমিক বন্ড দেখেছিলাম, এইখানে আমরা দেখব ইন্টারমলিকুলার বন্ড। আর নাম্বার 3 হচ্ছে থার্মাল ডিসোসিয়েশন অর আচ্ছা, ইন্টারমলিকুলার বন্ডকে ইন্টারমলিকুলার ফোর্সও কোথাও কোনো বইতে লিখেছে। ঠিক আছে, থার্মাল ডিসোসিয়েশন। এর মধ্যে ইন্টারমলিকুলার বন্ডটা আমরা কিছুটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়ার সময় পড়েছি, যেমন হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা ওইটা করে নিয়েছি, তাও আমি একবার কভার করবো বিকজ তানিশের এখন ওই চ্যাপ্টারটা আমার কাছে হয়নি। আমি পিপিটিতে দিয়ে রেখেছি, রেকর্ডিংও দেওয়া আছে, বাট আই উইল রিপিট দ্যাট। ওকে, নাম্বার বিতে দুটো মেজর পার্ট থাকছে, একটা হচ্ছে লজ অফ গ্যাস লজ থাকছে একটা। গ্যাস লজের আন্ডারে এইগুলো তোমরা অনেকটাই ছোটোবেলায় পড়েছো, ওই যে চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রো ল, এই তিনটে তোমরা ছোটোবেলায় পড়েছো। শুধু তাই না, আমরা ফার্স্ট চ্যাপ্টারও দেখেছিলাম গে-লুসাক। গে-লুসাক is also an important law in case of gas, properties of gas. গে-লুসাকস ল, কিন্তু এটা অন্য ল, এটা প্রেশার টেম্পারেচার ল, পি ভার্সেস টি ল। ওকে, নাম্বার ই হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার। আর নাম্বার এফ হচ্ছে যেটাকে বলা যেতে পারে গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস, এটা আইসিএসসিতে আছে, মানে আইএসসিতে আছে, সিবিএসসিতে নেই। গ্রাহামস ল অফ ডিফিউশন, এই ছটা আছে। আর এই ছটাকে কম্বাইন করলে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশন পাওয়া যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিস করেছি আমি, প্রেশার, টেম্পারেচার, মাস, ভলিউম, ওই জায়গাটা আমরা কভার করিনি। ওটা প্রপার্টিজ অফ ম্যাটারের আন্ডারে আমি ফেলে দিচ্ছি, মানে ওটা প্রথমেই আমরা করে নিতে পারি। প্রেশার কাকে বলে, টেম্পারেচার কাকে বলে, প্রেশার কেন তৈরি হয়, টেম্পারেচার কেন তৈরি হয়, এই হিসেবে আমরা ওটাকে ওখানে দেখে নিতে পারি প্রপার্টিজ অফ ম্যাটারের মধ্যে। নাম্বার এ প্রেশার, নাম্বার বি টেম্পারেচার,
number C volume, and number D moles and mass. Okay, গ্যাস লটা হয়ে গেল। এইবার হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই যে লগুলো ডেভেলপ হচ্ছে, এই লগুলোর পেছনে রিজনটা কি? তো ওখানে কাইনেটিক থিওরি অফ গ্যাস আছে। তোমাদের ফিজিক্সেও একটা চ্যাপ্টার, গোটা চ্যাপ্টার আছে কেটিজি বলে, কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওর আন্ডারেও ডিফারেন্ট ডিফারেন্ট সাব টপিক আছে, যেমন কাইনেটিক গ্যাস ইকুয়েশন, postulates of kinetic theory, postulates of KTG. Number B, kinetic gas equation. Number C, Maxwell distribution. Number D, compressibility factor. And number E, real gas equation. ওপরে ছিল আইডিয়াল গ্যাস ইকুয়েশন, জি নাম্বার, এখানে হচ্ছে রিয়েল গ্যাস ইকুয়েশন। স্রেফ গ্যাস পোর্শনটা করাতে 3 দিন লাগা উচিত। আমি চেষ্টা করবো যাতে সেটা একটু, আচ্ছা একটা আছে লিকুইফেকশন অফ গ্যাস, লিকুইফেকশন অফ গ্যাস। চেষ্টা করবো এটা 2-2.5 দিনে শেষ হয়। আর এর পরেরটা আরও একদিন লাগা উচিত, কিন্তু আমরা চেষ্টা করবো সেটা হাফ দিনে শেষ হয়। লিকুইডের মধ্যে প্রপার্টি হচ্ছে ভলিউম, ভলিউম লিকুইডে কী করে তৈরি হয়। নাম্বার 2 হচ্ছে ডেনসিটি অ্যান্ড কম্প্রেসিবিলিটি। লিকুইডকে কম্প্রেস করা যায় না, বাট নন নিউটনিয়ান ফ্লুইড বলে এক ধরনের ফ্লুইড আছে, এক ধরনের লিকুইড আছে যাদেরকে কম্প্রেস করা যায়। তাদের খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট আছে, তারা নাচে, মিউজিক বাজাতে তারা নাচতে থাকে এই লিকুইডগুলো। মানে তুমি যদি কোনো পার্টিতে যাও আর তোমার কোনো যদি ড্যান্স পার্টনার না থাকে, তুমি পকেটে করে একটু নন নিউটনিয়ান ফ্লুইড নিয়ে চলে যাও, মিউজিক চালিয়ে দেবে, তারা নাচবে তোমার সঙ্গে। এবার আমি এটা জোকিংলি বলছি না, রিয়েলি বলছি। ইভাপোরেশন, ফিজিক্সে তোমরা এই টপিকগুলো পড়ো, কিন্তু ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন, কিন্তু ফিজিক্সের রিজনটা বলে না। ভেপার প্রেশার, ফিজিক্স খালি বলে রেট কত আছে, কোন ইকুয়েশনের সঙ্গে কোন, মানে কোনটার সঙ্গে কোন প্যারামিটারটা প্রপোর্শনাল, কোন প্যারামিটারের সঙ্গে কোন প্যারামিটারটা ইনভার্সলি প্রপোর্শনাল। সারফেস টেনশন, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্লাস 11-এ আছে, এই ক্লাস 12-এ আছে, আর 9 হচ্ছে ভিসকোসিটি। তাই বুঝতে পারছো তো, টপিকের নাম্বারে কিন্তু অভাব নেই। আইডিয়ালি 4 থেকে 5 দিন লাগা উচিত, এতগুলো টপিক আছে। কাউন্ট করো লাইন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, আর এখানে 9, 28টা টপিকস। So it should take much more hours, but I am trying to compress it within 3 days. কিন্তু জানো আমরা একটু হারি করব,
বিকজ তোমাদের স্কুলের পরীক্ষাতে আছে। এনিওয়ে, আমরা কতগুলো আমরা জিনিসপত্র জানি, আমরা অ্যাভোগাড্রো ল এই ইয়ারেই আমরা ডিসকাস করেছি। চার্লস অফ বয়েলস তোমরা আগে পড়েছো, আইডিয়াল গ্যাস ইকুয়েশন তোমরা আগে পড়েছো, কিন্তু কখন ডেরিভেশনটা দেখোনি, কী করে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা তৈরি হয়। প্রেশার, টেম্পারেচার, ভলিউম, মোলস অ্যান্ড মাস, এগুলো নিয়েও তোমাদের আইডিয়া আছে কিছু কিছু। ইন্টারমলিকুলার ফোর্সও কিছুটা পড়া আমাদের। ল্যাটেন্ট হিট তোমরা জানো, ডেনসিটি, ভলিউম, ডিফিউশন, ডেফিনেশনগুলো জানো অ্যাটলিস্ট। তো আশা করি হয়ে যাবে ম্যানেজ। ওকে, শোনা যাচ্ছে তো? ওকে, ফার্স্টে হচ্ছে স্টেটস অফ ম্যাটার। মেটেরিয়ালে কতগুলো স্টেট আছে আর নেচারে কতগুলো স্টেট আছে? স্টেটস অফ মেটেরিয়াল আর ন্যাচারাল স্টেট দুটোর নাম্বার কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? কতগুলো স্টেট হয়? ইন্ডিয়াতে যেমন 29 স্টেট আছে। ফিজিক্স কেমিস্ট্রিতে কতগুলো স্টেট? তানিশ, কতগুলো স্টেট আছে? তিনটে স্টেট, ঠিক আছে? কি কি আছে? সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, তাই তো? কিন্তু ন্যাচারাল স্টেট কিন্তু তিনটে নয়, নেচারের মধ্যে স্টেটের নাম্বার কিন্তু 5। সলিড, লিকুইড, গ্যাসই তো আছে, আবার কি আছে? না, সলিড, লিকুইড, গ্যাস আছে, কিন্তু যদি সলিডকে আরও ঠান্ডা করো আর লিকুইডকে আরও গরম করো, এই গ্যাসকে আরও গরম করো, তখন কি হয়ে যায়? তখন আবার কি হয়? সলিডটা আরও ঠান্ডা হয়ে যায় না। যদি তুমি ঠান্ডা করতে থাকো তাহলে তো ওর ইলেকট্রনগুলো আর ঘুরবে না। ধরো -250 ডিগ্রি সেলসিয়াস নিয়ে গেছো, মানে ধরো 23 কেলভিন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? ইলেকট্রনগুলো আর ওর চারিদিকে ঘুরবে না। তখন যে স্টেটটা তৈরি হয় তাকে বলা হয় বোস আইনস্টাইন কন্ডেনসেট। বোস আইনস্টাইন কন্ডেনসেট মানে যখন ওই নিউক্লিয়াসের প্রোটনগুলোর ওপর অরবিটের ইলেকট্রনগুলো ঘুরতে 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 পড়ে যায়, মানে রাদারফোর্ড যে কথাটা বলেছিল সেই ব্যাপারটা তৈরি হয়ে যায়। এই সময় কিন্তু কে প্রোটন, মানে কে হাইড্রোজেন, কে হিলিয়াম, কে লিথিয়াম এলিমেন্টের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকে না, নিউট্রন স্টার হয়ে যায় সেটা। নো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অফ এলিমেন্ট। আমরা একটা জিনিস জানি বা হয়তো জানো না, সেটা হচ্ছে নিউট্রন বলে কিছু নেই। নিউট্রন বেসিক্যালি প্রোটন আর ইলেকট্রনের কম্বিনেশন। তাহলে এই বোস আইনস্টাইন কন্ডেনসেটের ভেতর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই নিউট্রন তৈরি হয়ে যাচ্ছে সমস্ত কটা ইলেকট্রন সব কটা প্রোটনের ওপর পড়ে পড়ে। ঘটনাটা বোঝা যাচ্ছে কি বলছি? ইলেকট্রন যে অ্যাটমের মধ্যে ঘুরছে ওর তো একটা এনার্জি দরকার। তো এত ঠান্ডা করে ফেলেছো যে ওর আর সেই এনার্জিটা নেই, ইলেকট্রন চারিদিকে ঘুরবে, অরবিটে ঘুরবে। বোর আমাদের সেই ক্যালকুলেশন দেখিয়ে গেছে এই ইলেকট্রনের কতটা এনার্জি দরকার। ভুল হতে পারে, কিন্তু এনার্জি এক্সিস্টেন্স তো আছে। তো ঠান্ডা করলে কি হচ্ছে? এক্সিস্টেন্স থাকছে না এনার্জির, তখন ইলেকট্রনগুলো আর ঘুরতে পারছে না, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গিয়ে পড়ছে। তাহলে সেই সময়
কোনো অক্সিজেন নেই, কোনো হাইড্রোজেন নেই, কোনো লিথিয়াম নেই, কিচ্ছু নেই। কারণ কি, প্রোটনগুলো সব নিউট্রালাইজ হয়ে গেছে। প্রোটনগুলো সব ইলেকট্রনের সঙ্গে রিয়াক্ট করে তো নিউট্রন বনে গেছে, নিউট্রালাইজড। নো প্রোটন নো আইডেন্টিটি। প্রোটন না থাকলে কোনো আইডেন্টিটিও থাকে না। একটা প্রোটন হাইড্রোজেন, দুটো প্রোটন হিলিয়াম, 8টা প্রোটন অক্সিজেন। প্রোটন দিয়ে আমরা এলিমেন্টকে চিনি। প্রোটন যদি না থাকে ওর কোনো আইডেন্টিটিই থাকে না, আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়। তো বোস-আইনস্টাইন কনডেনসেট হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে ওর কোনো আইডেন্টিটি নেই, জাস্ট নিউট্রন হয়ে পড়ে আছে। ব্যাপারটা বোঝা গেল? এটা তো অনেক হাই ফান্ডার জিনিস, আমি এটা জাস্ট সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করছি। তানিশ, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটাকে যদি তুমি হিট দাও তাহলে ওটা সলিডে কনভার্ট হয়। এই হিট বলছি, হ্যাঁ, ওটাকে যদি হিট দাও তাহলে ওই ইলেকট্রনগুলো ঘুরতে থাকে আর ওটা সলিডে কনভার্ট হয়। তাহলে তুমি প্লাস হিট করো, সলিড হয়ে যাবে। আর যদি তুমি এর থেকে হিট সরিয়ে নাও, মাইনাস হিট করো, তাহলে ওটা বোস-আইনস্টাইন কনডেনসেট হয়ে যাবে। অবভিয়াসলি ওটা 0 ডিগ্রি থেকে অনেক নিচে। এবার বোস-আইনস্টাইন কনডেনসেটটা কি, মানে ও স্টেটটাই কিসে থাকবে তোমার এলিমেন্টটা? হ্যাঁ, কি বলছো? বোস-আইনস্টাইন কনডেনসেটটা যেটা হবে, সেটা মানে আসলে কি স্টেটে গিয়ে দাঁড়াবে? মানে তুমি তো এটা তো বললে যে সলিড, মানে আগে যেটা হিট দিলে যেটা হয়, কিন্তু যদি হিটটা তুমি বার করে নাও তাহলে কোন স্টেটে থাকবে? এটাই তো নতুন স্টেট, এটাই তো স্টেট, এটা ইটসেলফই স্টেট। বোস-আইনস্টাইন কনডেনসেটটা ইটসেলফই স্টেট, ঠিক আছে? এটা সলিডের থেকেও সলিড। মানে সলিডের যে সব প্রপার্টিগুলো আছে সেই সব প্রপার্টি দেখাবে না, জাস্ট একটা নিউট্রনের প্রপার্টি দেখাবে। হাই গ্র্যাভিটি, নো কন্ডাক্টিভিটি, নো চার্জ, নাথিং। আমি যদি এখানে একটা বোস-আইনস্টাইন কনডেনসেট রেখে দিই তাহলে মোটামুটি সেটা আশেপাশের সমস্ত জিনিসকে টানতে শুরু করবে। মানে ক্রিকেট বল দেখেছো, ওই সাইজের যদি বোস-আইনস্টাইন কনডেনসেট তুমি তোমার বাড়িতে রাখো, ও বাড়ির মোটামুটি ছোটোখাটো জিনিসপত্র খেতে আরম্ভ করে দেবে। এতটাই বেশি গ্র্যাভিটেশনাল পুল হয় এটার। ব্ল্যাক হোলের মধ্যে বোস-আইনস্টাইন কনডেনসেট স্টেটটা পাওয়া যায়। বুঝতে পারছো তো ব্যাপারটা? ঠিক আছে, বোস-আইনস্টাইন কনডেনসেট নিজেই একটা স্টেট যেখানে কোনো ইলেকট্রন ঘুরছে না, কোনো প্রোটনের এক্সিস্টেন্স নেই। ওটা একটা ডেডেরও ডেড হয়ে গেছে আর কি। সলিডের মধ্যেও তো তাই ফ্রি ইলেকট্রন আছে, মুভ করে, কন্ডাক্টিভিটি আছে, এটসেট্রা প্রপার্টি আছে। তো মানে আয়রন আর অক্সিজেনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর আয়রনের বোস-আইনস্টাইন কনডেনসেট আর অক্সিজেনের বোস-আইনস্টাইন কনডেনসেট সেম। এটাকে যদি আবার হিট করো তাহলে সেটা লিকুইড হয়, আর হিট উইথড্র করলে সেটা লিকুইডকে থেকে হিট উইথড্র করলে সেটা সলিড। তো এটা তো এই ট্রানজ্যাকশানটা তো আমরা জানি, লিকুইডকে আরও হিট করলে সেটা গ্যাস, গ্যাস থেকে হিট সরিয়ে নিলে লিকুইড। আর গ্যাসকেও যদি আমরা হিট করি তাহলে কি কেস হয়? তাহলে এটা হয় যে ইলেকট্রনগুলো অরবিট দিয়ে ঘুরছিল, আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গিয়ে দেখেছি যে ইলেকট্রনকে হিট দিলে ইলেকট্রনটা বাইরের অরবিটে শিফট করে, আর হিট উইথড্র করে নিলে ভেতরের অরবিটে শিফট করে। ঠিক আছে, এটা আমরা অলরেডি স্পেকট্রাম পড়তে গিয়ে অ্যাটমিক স্ট্রাকচারে দেখেছি। মনে আছে তো সৃষ্টি? সৃষ্টি, ব্যাপারটা মনে আছে তো, যে হিট দিলে ইলেকট্রনগুলো বাইরের দিকে যায়, কুল করলে ভেতর দিকে আসে।
এবার গ্যাসকেও তুমি হিট করছো, তাহলে কি হবে, ইলেকট্রনগুলো যদি সবকটা ইলেকট্রন বাইরে খুলে চলে যায়, ঠিক আছে, সব ইলেকট্রন বাইরে চলে গেছে, কোনো ইলেকট্রন অরবিটে নেই, এমনকি নিউক্লিয়াসটাও ভাঙতে শুরু করে দিয়েছে, তাহলে যে স্টেটটা তৈরি হয় সেই স্টেটটাকে বলা হয় প্লাজমা। এই বোস আইনস্টাইন কনডেন্সেটের মতো এটাও একটা স্টেট, প্লাজমা। এখানেও মানে এলিমেন্টের কোনো এক্সিস্টেন্স নেই, সিন্স অল দ্য ইলেকট্রন left the orbit and nucleus disintegrated thus no existence of element, মানে অক্সিজেনের প্লাজমা হাইড্রোজেনের প্লাজমা এরকম হয় না, যেমন অক্সিজেনের বোস আইনস্টাইন কন্ডিশন, আয়রনের বোস আইনস্টাইন কন্ডিশন, এরকম কোনো ডিস্টিংশন নেই, এখানেও সেরকম কোনো ডিস্টিংশন থাকছে না, দাস নো এক্সিস্টেন্স অফ এলিমেন্টস। ঠিক আছে, এই কন্ডিশনটাকে প্লাজমা বলা হচ্ছে, মানে এই যে প্রোটন 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 প্রোটন, তার সঙ্গে নিউট্রন 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 নিউট্রন, আর তার চারিদিকে অরবিট দিয়ে ইলেকট্রন 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 ঘুরছিল, এই গোটা জিনিসটা হিটের চোটে এত বেশি হিট দিয়েছ যে এটা সব ছিটকে ছুটকে বেরিয়ে চলে গেছে। কোথাও হয়তো একটা প্রোটন একটা নিউট্রন ঘুরে বেড়াচ্ছে একসাথে, কোথাও হয়তো শুধু প্রোটনটা ঘুরে বেড়াচ্ছে, কোথাও হয়তো দুটো প্রোটন দুটো নিউট্রনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কোথাও একটা শুধু নিউট্রন ঘুরে বেড়াচ্ছে, ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ চারিদিকে ঘুরছে না। বুঝতে পারছো তো, এই স্টেটটা হচ্ছে প্লাজমা। আমাদের বাড়িতে আমরা অলমোস্ট অলওয়েজ এরকম মিনি প্লাজমা ক্রিয়েট করি, ঠিক আছে, মিনি স্কেলের প্লাজমার নাম হচ্ছে জানো কি, কোন জিনিসটাতে হিট দিলে সেই জিনিসটা প্লাজমা স্টেটে চলে যায়, আমরা সেটাকে চোখে দেখতে পাই, কিন্তু বাড়িতেও ইউজ হয়, মানে বাড়িতে প্রচুর ইউজ হয়। তানিশ কোনো গেস? সৃষ্টি কোনো গেস? মিনি প্লাজমা যেখানে আর কি হিট দিয়েছে এমন যে ওর ইলেকট্রনগুলো সব অরবিট থেকে বেরিয়ে চলে গেছে, কোনো রেফারেন্সে পড়েছো? It is called fire. বোঝা গেল ব্যাপারটা? আমার ছোটবেলায় একটা কোয়েশ্চেন ছিল যে এই যে ফায়ারটা আছে, ফায়ারটা সলিড না লিকুইড না গ্যাস, ওর কি কোনো মাস আছে না নেই, ওর মাসকে কিভাবে মেজার করা যায়, মাস কত ডেনসিটি কত, তো তখন আমি কোনো স্যাটিসফাইড অ্যান্সার পাইনি। আজকে আমি জানি যে ফায়ার হচ্ছে একটা প্লাজমা, ফায়ারের স্টেট হচ্ছে প্লাজমা স্টেট। ওখানে কি হয়, ইলেকট্রনগুলো ছিটকে বেরিয়ে যায় তো হিটের চোটে, তো ইলেকট্রন যখন নিজের অরবিটে ব্যাক করে, তুমি দেখবে যে ফ্লেমটা আছে সেই ফ্লেমটা যে সোর্স থেকে বেরোচ্ছে সেই নিয়ারেস্ট জায়গাটা কালারলেস ট্রান্সপ্যারেন্ট, ওইখানে কি হচ্ছে, ওইখানে ওটা প্লাজমায় কনভার্ট হয়ে গেছে, আর বাকি যে ইয়েলো পোর্শনটা আছে ওই ইয়েলো পোর্শনে কি হচ্ছে, ওই ইলেকট্রনগুলো যেগুলো বেরিয়ে গেছিল ছিটকে সেগুলো নিজের অরবিটে ফেরার চেষ্টা করছে, তাই ওখানে টেম্পারেচার কম হয়, আর কোরটার কাছে টেম্পারেচার অনেক বেশি হয়। কথাটা বোঝা গেল কি বলছি? মানে ধরো এই একটা ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলের মধ্যে এখানে একটা উইক আছে, উইক জানো তো, ফিতে কালো রঙের বেরিয়ে থাকে,
এবার যদি তুমি ওটাকে খুব ক্লোজলি ইন্সপেক্ট করো তাহলে তুমি কি দেখবে বলো তো? তুমি দেখবে যে এখানে একটা নীল রঙের বাউন্ডারি আছে, এর ভেতরটা ট্রান্সপ্যারেন্ট, আর তার চারিদিকে ইয়েলো রঙের কভার আছে, তাই না? এরকম দেখতে লাগে তো? হ্যাঁ ঠিক আছে, এই গোটাটা হচ্ছে প্লাজমা। ওই একদম উইকের ঠিক কাছটায় যে অংশটা ট্রান্সপ্যারেন্ট আছে ওইটায় হচ্ছে ইলেকট্রনগুলো খুলে খুলে বেরিয়ে গেছে। কার থেকে ইলেকট্রন বেরিয়েছে? কার্বন আর অক্সিজেন অ্যাটমের থেকে ইলেকট্রন খুলে বেরিয়ে গেছে। ঠিক আছে, তাই জন্য ওটা কি হয়ে গেছে? ট্রান্সপ্যারেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে ইলেকট্রন লেফট অ্যাটমস, তাই এটা ট্রান্সপ্যারেন্ট। এখানে অ্যাটম আছে কিন্তু সেখানে ইলেকট্রনগুলো অরবিটে নেই, বেরিয়ে গেছে। এটা হাই টেম্পারেচার হয়, এই জায়গাটাতে হাই টেম্পারেচার হয়, মোটামুটি ধরো ক্যান্ডেলের এখানেও 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়। আর এখানটা কি? এই জায়গাটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য ক্যান্ডেল উইক, অ্যাওয়ে ফ্রম উইক। তাহলে এখানে কি হচ্ছে? ইলেকট্রন ট্রাই টু মুভ ব্যাক to the molecule of CO2 and H2O, thus releases energy which produces light. এবার বোঝা গেল ফায়ার কি করে তৈরি হয়? স্যার এই যে নীল পাটটা যেটা, হ্যাঁ, ট্রান্সপারেন্ট পাটটা, হুম ওই পাটটা থেকে যে ইলেকট্রনস গুলো বেরিয়ে যাচ্ছে, হুম ইলেকট্রনস গুলো কি ওই তোমার Yes, উপরে হলুদ yes, পাটটাতে গিয়ে ওই CO2 আর H2O এর সাথে জুড়তে চায়? এক্স্যাক্টলি। মানে অ্যাটমিক কার্বন আর অক্সিজেন থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, ঠিক আছে? তাহলে একটা পজিটিভ চার্জ কার্বন নিউক্লিয়াস পাওয়া যাবে, আর পজিটিভ চার্জ অক্সিজেন নিউক্লিয়াস পাওয়া যাবে। এবার সেইটা ডিফিউজ করবে হিটের চোটে, ছড়িয়ে পড়বে, ও বাবা কি গরম, বেরিয়ে যায় বেরিয়ে যায়, এরকম বলবে। ঠিক আছে, এই জায়গাটা লো টেম্পারেচার বলে সেখানে ফিরতে পারছে। এবার যখন ওটা ফ্লেমের থেকে মানে উইকের থেকে দূরে গেল, অমনিও ইলেকট্রনগুলো আবার ব্যাক করছে। এবার কার্বন আর অক্সিজেনের আয়নগুলো তো কাছাকাছি ছিল, নিউক্লিয়াসগুলো, ইলেকট্রনটাকে ব্যাক করে ওরা নিজেদের মধ্যে বন্ড করে ফেলছে, আর যেই বন্ড করছে অমনি ওটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে। তা বোঝা গেল ব্যাপারটা? স্যার তার মানে ওই এই জন্যই যখন আমরা আগুনের কোনো কারণে যদি হাত পড়ে যাই, ওই ব্লু পাটটার জন্য কি আমাদের আঙুলগুলো পুড়ে যেতে পারে? ব্লু পার্টের টেম্পারেচার হায়ার থাকে, ঠিক আছে, ওইটাতে বেশি ডেঞ্জার হয়। ইয়েলো পার্টের টেম্পারেচার লোয়ার থাকে, ওইটা অতটা ডেঞ্জার হয় না। কিন্তু যে কারণে আমাদের হাতটা পড়ে সেটা হচ্ছে ওই যে ইলেকট্রনগুলো ট্রান্সফার হচ্ছে না, ঠিক আছে, ওটার একটা কনসেন্ট্রেটেড শক লাগে। এই কনসেন্ট্রেটেড শকটাকে আমরা ছ্যাঁকা বলি। ঠিক আছে, মানে তোমার হাতে পজিটিভ আয়নগুলো লাগছে, ইলেকট্রনগুলো লাগছে, তারপরে তোমার বডি দিয়ে কোনো ঝটকা যাচ্ছে না, কিন্তু এই কনসেন্ট্রেটেড আয়ন তোমার বডির মধ্যে যে ইনিশিয়াল কী বলবো একটা টোকা তৈরি করছে, টোকা মারছে, ওই টোকাটাই তোমার কাছে ছ্যাঁকা। এবার পোড়াটা তো অক্সিডেশন, পোড়ার সঙ্গে তো ওই তোমার হাতের মলিকুলগুলো অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড আর ময়েশ্চার করছে, সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু গরম লাগার ব্যাপারটা বা ছ্যাঁকা খাওয়ার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, এই প্লাজমা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সের সব থেকে বড় রহস্যময় জিনিস, কারণ এই প্লাজমা আরেক জায়গাতে থাকে আমাদের আর্থে, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বেসিক্যালি স্ফিয়ার অফ প্লাজমা, কিন্তু ওখানে আমি ইয়েলো কালারটা দেখতে পাই না, বিকজ ওটা অনেক বেশি ডাইলিউট, কনসেন্ট্রেটেড নয়। ওটা হচ্ছে স্ফিয়ার অফ প্লাজমা। ওইখানে যে যে আয়নগুলো ঘুরে বেড়ায় সেগুলো হচ্ছে এই আয়নগুলো। এই যে এটা যেমন হিলিয়াম আয়ন He2+, এটা যেমন হাইড্রোজেন আয়ন, এটা যেমন ডয়টেরিয়াম আয়ন, এই আয়নগুলো দেখা যায়।
বুঝতে পেরেছো তো আমি কি বলছিলাম? প্রোটনের তো একটা এক্সিস্টেন্স আছে, প্রোটনের তো একটা আইডেন্টিটি আছে। তো ওইখানেই আর কি ওই আয়নোস্ফিয়ারে ওই এইচ প্লাস, জিওগ্রাফি বই খুলে দেখবে ওখানে এই নামগুলো লেখা আছে, এইচ 2 মাইনা, এই সিঙ্গেল প্লাস, এরকম অনেকগুলো জিনিস আয়নোস্ফিয়ারে প্রেজেন্ট থাকে, তাই জন্য এটার নাম আয়নোস্ফিয়ার। এত বেশি ইউভি রে ওখান দিয়ে পাস করে যে ওখানে সমস্ত মলিকিউল এই প্লাজমায় ভেঙে যায়, সমস্ত অ্যাটম প্লাজমায় ভেঙে যায়। আর এটা প্লাজমায় ভাঙে বলেই ওই এক্সট্রা এনার্জিটা যেটা ইউভি ক্যারি করে নিয়ে আসছে ওটা আমাদের আর্থ পর্যন্ত পৌঁছায় না, ওটা ইউজ হয়ে গেছে ওখানে। কনসেপ্টটা বোঝা গেল তো? আচ্ছা, তো প্লাজমাটাকে তুমি মানে রহস্যময় কেন বললে? হ্যাঁ, কি বললে? শুনতে পেলাম না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো, কি বললে? শুনতে পেলাম না। আচ্ছা, তুমি বলে না যে অ্যাস্ট্রোফিজিক্সে এই প্লাজমা জিনিসটা একটা বেশ একটা রহস্যময় একটা হ্যাঁ, জিনিস। প্রেডিক্টিবিলিটি মানে রহস্যময় কি? প্রেডিক্টিবিলিটি এখনো পর্যন্ত তুমি প্রেডিক্ট করতে পারবে না যখন এক্স্যাক্টলি কী তৈরি হবে। দেখো হিলিয়াম কম্পাউন্ড তৈরি করে বসে আছে, H2 প্লাস। হিলিয়াম কি আমাদের আর্থ সারফেসে কোনো রিয়াকশনে টেক পার্ট করবে? করবে না তো। তো ওখানে কোনো প্রেডিকশন নেই যে এখানে এই রিয়াকশন হতে পারে, এই রিয়াকশন হতে পারে। মানে যদি কেউ কোয়েশ্চেন করে, আচ্ছা ওখানে গিয়ে জল নিয়ে গিয়ে ছেড়ে দিলে কী হবে? উত্তর হবে জানি না। কি হবে কোনো আন্দাজ নেই এখন। ধরো বললো কেউ আমি 1 বোতল জল নিয়ে যাব, ওখানে গিয়ে জলের ঢাকনাটা খুলে দেবো, তো যে কোয়েশ্চেন করবে তাকেই বলে উল্টে বলতে হবে, আচ্ছা তাহলে আগে বলো তো বোতলটা কি বোতলের মতো থাকবে, নাকি ওইখানেও কিছু একটা প্লাজমা তৈরি হয়ে যাবে? বোঝা যাচ্ছে তো ব্যাপারটা কেন মিস্টেরিয়াস? হ্যাঁ, তো ওকে, আচ্ছা সলিড লিকুইড গ্যাস, এটাতে আমাদের এলিমেন্টের এক্সিস্টেন্স আছে। মানে তুমি সলিড আয়রন, লিকুইড আয়রন, গ্যাসিয়াস আয়রন পেতে পারো, তেমনি সলিড অক্সিজেন, লিকুইড অক্সিজেন, গ্যাসিয়াস অক্সিজেন পেতে পারো, ঠিক আছে? তো কোনো জিনিসকে সলিড কেন বলি, কোনো জিনিসকে লিকুইড কেন বলি, কোনো জিনিসকে গ্যাস কেন বলি, সেটা হচ্ছে এই আমাদের রুম টেম্পারেচার বা আমাদের যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে। আমি আগে কোনো একটা জায়গায় পড়াতে গিয়ে বলেছিলাম স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, SATP, ঠিক আছে? এই যে SATP আছে, SATPতে কোন মেটেরিয়ালের কি স্টেট, সেইটা হচ্ছে তার অ্যাসাইন স্টেট। রুম টেম্পারেচারে ওয়াটার লিকুইড, অক্সিজেন গ্যাস, আর আয়রন সলিড। তাই জন্য আমরা বলি হোয়াট ইজ দ্য স্টেট অফ আয়রন, সলিড। হোয়াট ইজ দ্য স্টেট অফ অক্সিজেন, লিকুইড। হোয়াট ইজ দ্য স্টেট অফ গ্যাস, হোয়াট ইজ দ্য স্টেট অফ ওয়াটার, লিকুইড। কিন্তু এগুলো ইন্টারচেঞ্জেবল। আচ্ছা, রুম টেম্পারেচার শুধুমাত্র আয়রন সলিড হতে পারে? না আয়রন সলিড না, এক্সাম্পল, আচ্ছা, ঠিক আছে? কিন্তু রুম টেম্পারেচার বলতে আমাদের রুমের টেম্পারেচারকে রুম টেম্পারেচার বলা হয় না। SATP, SATPতে মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এটা সবসময় মেনশন করা হয় যে অ্যাট SATP, এই যে স্টেটগুলো বলবো সেগুলো সব হচ্ছে অ্যাট SATP, 1 অ্যাটমসফিয়ার মানে 1 বার প্রেশার আর 298 কেলভিন টেম্পারেচার। এই কম্বিনেশনে যার যা স্টেট সেটাই তার ন্যাচারাল স্টেট। তুমি যদি আলাস্কায় গিয়ে বা সাইবেরিয়ায় গিয়ে কাউকে জিজ্ঞেস করো আচ্ছা ওয়াটারের কি স্টেট বলুন তো, সে যদি বলে সলিড, তাই তুমি তাকে তার উপর হাসতে পারবে না। কেন না? ওদের রুম টেম্পারেচারে ওয়াটার তো সলিডই হবে, ওদের তো -20 ডিগ্রি, -30 ডিগ্রি টেম্পারেচার। কথা বোঝা যাচ্ছে?
তো সেই কারণে কনফিউশন আনার জন্য এই টেম্পারেচারটাকেই রুম টেম্পারেচার বলা হয়। আমি বলেছিলাম যে প্রত্যেকটা কোঅর্ডিনেট মানে লংগিটিউড ল্যাটিটিউডকে যদি তুমি সেখানে গিয়ে টেম্পারেচার প্রেশার মেজার করো, তাহলে প্রত্যেকটা কাটিং পয়েন্টে যা টেম্পারেচার বা প্রেশার হবে সেইটাকে অ্যাভারেজ করলে তুমি যে টেম্পারেচার বা প্রেশার পাও সেটাই হচ্ছে এই SATP, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আর অ্যাভারেজ প্রেশারটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট প্রেশার। এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের সময় এই টেম্পারেচারটাই বেড়ে যাচ্ছে বলে ধরে নেওয়া হয়। ওকে, সলিড লিকুইড গ্যাসকে চিনবো কী করে আলাদা করে, বা হোয়াট ইজ দ্য প্রপার্টি যার জন্য কোনো জিনিসকে সলিড বলবো, কোনো জিনিসকে গ্যাস বলবো, তার বা লিকুইড বলবো, তার আগে একটা কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে। হোয়াট ইজ দ্য স্টেট অফ লাভা? মানে দার্জিলিংয়ের ওখানে লাভা, লোলেগাঁওয়ে লাভা নয়। অ্যান্ড হোয়াট ইজ দ্য স্টেট অফ গ্লাস? তানিশ, লাভার স্টেট কি? লাভা স্টেট লিকুইড না ওকে, হ্যাঁ, না লিকুইড, প্লাজমা ওর মধ্যে মিশে থাকে, বাট লাভা তো ইয়ে করে। আর গ্লাসের স্টেট? গ্লাস, গ্লাস, পরের কোয়েশ্চেনটা গ্লাস। যে গ্লাস, ওকে, এবার এত যদি স্ট্রেট ফরওয়ার্ড আমি কেন জিজ্ঞেস করতাম? এটা সলিড, এটা লিকুইড। এইটাই তো হচ্ছে কথা, কেন? তার কারণ হচ্ছে সলিডকে আমরা ছোটবেলায় খুব ভুলভাবে পড়েছি, জানো তো, স্টেটস অফ ম্যাটার, যার মধ্যে বেশি বন্ড, বেশি অ্যাট্রাকশন ফোর্স আছে, যাদের বন্ডগুলো খুব ভালো তাদেরকে সলিড বলবো, যাদের মধ্যে কোনো বন্ড নেই তাদেরকে গ্যাস বলবো, আর যাদের মধ্যে মিডিয়াম আছে, এই বেশি ভালো কম ভালো এই যে টার্মগুলো ইউজ করা, এটা সায়েন্টিফিক টার্ম নয়। কতটা ভালোকে আমি ভালো বলবো, কতটা খারাপকে আমি খারাপ বলবো, এটা কিন্তু ছোটবেলায় তোমাদেরকে শেখানো হতো না। এই কোয়েশ্চেন আমার মাথায় খুব হন্ট করতো, যে বলা হয়েছে যে দোজ হু হ্যাভ স্ট্রং force, intermolecular force between molecules are called solid. Those who has weak intermolecular force, they are called liquid. আর যাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ফোর্স নেই তাদেরকে গ্যাস বলা হচ্ছে। কথাটা পুরোপুরি ভুল। কি কারণে ভুল? এই কারণে ভুল যে স্ট্রং আর উইক এইটার কোনো এগ্রিয়েবল ডেফিনেশন হতে পারে না। কতটাকে স্ট্রং বলবো, কতটাকে উইক বলবো, এর কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার নেই। আর গ্যাসের মধ্যে লিকুইড যদি ডিজলভ হয় তাহলে সেটাকে লিকুইড গ্যাসে ডিজলভ হয়েছে বলবো, না কি লিকুইডটা ভেপোরাইজ হয়ে গ্যাসে কনভার্ট হয়েছে বলবো, মানে ইভাপোরেশনের সময় যেটা হয় আর কি। ওটা তো বয়লিং পয়েন্টে যাচ্ছে না, তাহলে ওটা কী করে লিকুইডটা গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হচ্ছে? এরকম ডিফারেন্ট কোয়েশ্চেন থাকে যেটা ওই স্ট্রং বন্ড, উইক বন্ড, নো বন্ড দিয়ে এক্সপ্লেন করা যায় না। তাহলে সলিডকে কখন সলিড বলবো? না, এটাই হচ্ছে কথা। সলিডকে সলিড তখনই বলা হবে যখন সলিডের মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে যাকে বলা হয় ক্রস লিঙ্কিং। সলিডের মধ্যে যেসব অ্যাটমগুলো আছে বা মলিকিউলগুলো আছে সেগুলো যেরকম র্যান্ডাম শেপেই থাকুক না কেন বা যেরকম অর্গানাইজড শেপেই থাকুক না কেন, এটা র্যান্ডাম শেপেও থাকতে পারে অথবা এরকম অর্গানাইজড শেপেও থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন, it must possess three-dimensional bond. What is three-dimensional bond?
3-dimensional bond means the bond between two atoms or two molecules should be irrespective to direction. It is called cross linking. This is called cross linking. ঠিক আছে, বা এটার মধ্যেও আমি যদি দিই এই 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 every molecule is connected to nearest all the molecules by any mean. কি কি ভাবে হয় সেটা পরে আসছি, আমরা এখানে ওই লিখে রেখেছি ইন্টারমলিকুলার বন্ড বা ফোর্স লেখা আছে, ওটাই আসছি। তো এটা হচ্ছে সলিড possess 3D bond, possess 3-dimensional bonds or cross linking, এটাকে ক্রস লিঙ্কিং বলা হয়। তার রেজাল্টটা কি? তার রেজাল্টটা হচ্ছে তুমি যদি এর ওপর কোথাও ফোর্স অ্যাপ্লাই করো ও মুভ করবে না। ইফ ইউ অ্যাপ্লাই ফোর্স অন এনি লেয়ার they will not move, they will restore, যেটাকে তোমরা ফিজিক্সে ইলাস্টিসিটি পড়ো। যে কোনো দিকে ফোর্স দাও ও কম্প্রেস করবে না, won't compress। বোঝা যাচ্ছে তো? তাহলে ও যদি কম্প্রেস না করে তাহলে আরেকটা জিনিসও হবে না, ওর কোনো ফ্লো হবে না। যেহেতু কম্প্রেস করা যাচ্ছে না তাই জন্য ও ভেতর দিকেও যাবে না, তার মানে বাইরের দিকেও যাবে না, নো ফ্লো, কোনো ডাইরেকশনে কোনো ফ্লো নেই। একমাত্র যদি কোনো মুভমেন্ট হতে পারে ওই সলিডটার, দ্যাট উইল বি ডাউনওয়ার্ড, অনলি ডাউনওয়ার্ড মুভমেন্ট। তাহলে একে যদি সাপোর্ট দিতে হয়, কোনো জায়গায় ধরো সলিডটাকে রাখছো, তাহলে সাপোর্ট দিতে হলে কোথায় রাখবো সলিড সাপোর্ট? তলায়, অনলি সাপোর্ট অ্যাট বটম। আর এর যে বাউন্ডারি, সেই বাউন্ডারি কি হয়ে যাবে? দ্য বাউন্ডারি উইল বি ক্লিন বা অ্যান্ড ক্লিয়ার। সো they will have fixed volume as well as shape, fixed shape and fixed volume। আমরা কম্প্রেস করতে পারছি না, ও ফ্লো করতে পারছে না, ওর একমাত্র ডিরেকশন তলার দিকে হচ্ছে, আর তার ফলে কি হচ্ছে? ওর ডিস্টিংটিভ বাউন্ডারি থাকছে, ফিক্সড শেপ হচ্ছে আর ফিক্সড ভলিউম হচ্ছে। স্যার বলো। স্যার যেসব মেটেরিয়ালগুলো ডাক্তাই হয় তারকে মাইক্রোস্কোপিক স্কেলে তুমি তো এই ক্রস লিঙ্কিংটা, এই ইয়েটা দেখতে পাবে। তাহলে তারা যে মানে অন্য কোনো শেপে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন থিন ওয়্যারে করে নেওয়া যায়, তো এগুলো কিভাবে হচ্ছে? কারণ সলিডের তো মানে শেপ চেঞ্জ হয় না, তাহলে কি ওই ইলাস্টিসিটির মতন ওদের মধ্যেও কোনো লিমিট থাকে, যেটা ক্রস হয়ে গেলে ওদের তখন শেপটা? হ্যাঁ অবশ্যই, সেই লিমিটটাকে থার্মাল লিমিট বলে, সেই কথাতে আসবো। এবার তুমি এটা বললে তার মানেটা একটু ক্লিয়ার করে নাও। ফিক্স শেপ মানে এইটা নয় যে আমি সেটাকে বাঁকাতে পারবো না। ফিক্স শেপ মানে এইটা যে ও স্পন্টেনিয়াসলি নিজের শেপ চেঞ্জ করবে না। কথাটা বুঝতে পেরেছো? তুমি জলকে বোতলের মধ্যে রাখো, ও একটা শেপ হবে তো। এবার বোতলটাকে চিড়ে দাও, কেটে দাও, বোতলের ওয়ালগুলোকে ফেলে দাও, জলটাকে ওরকমভাবেই দাঁড়িয়ে থাকবে উইদাউট সাপোর্ট? ও ফ্লো করে যাবে দুদিকে, ঝাপাস ছড়িয়ে যাবে। এইটা হচ্ছে নো ফিক্স শেপ।
কথা বুঝে গেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কোনো একটা বড় জিনিসকে কেটে কুটে ছোট করলে সেটা ফ্লো করছে, তার কোনো শেপ থাকে, যেমন বালি, সেটা এক জিনিস। আর তাকে মাইক্রোস্কোপিক স্কেলে নিয়ে গিয়ে যেখানে অ্যাটমগুলোকে দেখা যাচ্ছে বা মলিকিউলগুলোকে দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখা যে ওর কোনো রকম কোনো ফ্লো হচ্ছে কি না, সেটা আরেক জিনিস। তো সেই হিসেবে তো তুমি একটা কাঁচকে গুঁড়ো করে খেলে পাউডার করে ফেলতে পারো, তাতে কাঁচের স্টেট চেঞ্জ হয় না কিন্তু। বা লোহাকে পাউডার করে ফেলতে পারো, আয়রন পাউডার হয় না। তো তোমাকে ম্যাক্রো স্কেলে দেখলে হবে না যে ওর মধ্যে ক্রস লিঙ্কিং আছে কি নেই, তোমাকে দেখতে হবে মাইক্রো স্কেলে। আর ও স্পন্টেনিয়াসলি চেঞ্জ করছে কিনা শেপ, ফ্লো করছে কিনা। ফ্লো করলে তবেই সেটা কন্টিনিউয়াসলি শেপ মানে স্পন্টেনিয়াসলি শেপ চেঞ্জ করবে। এবার ক্লিয়ার তো ব্যাপারটা? আরো আরো বেশি ক্লিয়ার হবে আমরা যখন লিকুইডটা ডিসকাস করবো, তখন তার কন্ট্রাস্টে ব্যাপারটা ক্লিয়ার হবে। if you can't understand by the direct interpretation, then go by contrast, comparison. লিকুইডে কি হয়, এই মলিকিউলগুলোর মধ্যে only horizontal cross linking তৈরি হয়, horizontal bond, no vertical cross linking. just this, এই 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 only horizontal cross linking. or 2D cross linking. 2D কোথা থেকে? এটা তো 1D হচ্ছে, একটা লাইনে আছে না। ওপর থেকে ভাবো, টপ ভিউ দেখো, টপ ভিউ, এটাও তো 3D, কিন্তু এখানে তো আমরা খাতায় যাচ্ছি যখন 2D হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, তো এটা 2D ক্রস লিঙ্কিং বা 2D বন্ড। ইটস আ only horizontal crossing or 2D bond. এবার এর প্রপার প্রবলেমটা কি? এর প্রবলেমটা হচ্ছে এটা এবার কিন্তু ডাউনওয়ার্ড মুভমেন্টও করতে পারে ডিউ টু গ্র্যাভিটি, আবার সাইড ওয়াইজ মুভমেন্টও করতে পারে ডিউ টু পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ডিউ টু ওপরে থাকলে হাই পোটেনশিয়াল, তলায় থাকলে লো পোটেনশিয়াল। তো পোটেনশিয়াল এনার্জিকে কমানোর জন্য ও সাইড ওয়াইজ মুভমেন্টও করতে পারে, কিন্তু একটাই মুভমেন্ট করতে পারে না, সেটা হচ্ছে আপওয়ার্ড মুভমেন্টটাও করতে পারে না। তার ফলে আমরা ওটাকে তো ফোর্স দিয়ে ডান দিক বাঁ দিকে মুভ করাতে পারি, কিন্তু কখনোই নিচে মুভ করাতে বা ওপরে মুভ করাতে পারবো না। won't compress, only flow. এটা ফ্লো করছিল না, এখানে কিন্তু অনলি ফ্লো হয়ে যাচ্ছে, অনলি ফ্লো। তাহলে এর সাপোর্ট কটা দিক থেকে চাই? এর সাপোর্ট আমার তলার দিকে চাই, কারণ তলার দিকে যেতে পারে, আর সাইডের দিকে চাই, সাইডেও মুভ করতে পারে, তাই না? এবার যেহেতু ওর মধ্যে কোনো কি বলছো? তুমি বললে না যে লিকুইড উপরের দিকে মুভমেন্টটা করতে পারে না, কিন্তু এই যে অনেক সময় কিছু ভিডিওতে দেখায় না যে ওই জলটা যে উপরের দিকে তো ক্যাপিলারি অ্যাকশন থাকতে পারে হয় নাকি? না, ক্যাপিলারি অ্যাকশন একটা জিনিস আছে, ঠিক আছে, কিন্তু সেটা সারফেস টেনশনের প্রপার্টি, সেটাতে আসবো। লিকুইডের প্রপার্টি তখন আসবো মানে ন্যাচারাল স্টেটে তুমি যদি এমনি লিকুইডকে বলে ওপর দিকে ওঠ, হবে না, স্টেট চেঞ্জ করতে হবে ওকে। ও যদি ওপরে উঠতেও চায়, যেমন জল, ঘর মুছেছো,
বা টেবিল মুছেছো, জলটা কিছুক্ষণ পরে দেখলে শুকিয়ে গেছে, তো লিকুইড তো উপরে উঠলো, তো স্যার এই তো লিকুইড উপরে উঠলো, হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি ওটাকে ফোয়ারার মতো উঠতে দেখবে না, ওটা স্টেট চেঞ্জ করেছে, ভেপার হয়েছে, বন্ড ব্রেক করেছে, তবে ও গিয়ে ওপর দিকে উঠেছে, তাই না? আচ্ছা, এবার এটার যেটা ব্যাপার সেটা হচ্ছে তুমি যদি সাপোর্টটার শেপটা চেঞ্জ করে দাও, মানে এই জিনিসটা যদি শেপ চেঞ্জ করে এই রকম করে দাও, তাহলে কিন্তু লিকুইডের যে লেয়ারগুলো আছে সেটাও কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। যে লেয়ারগুলো এরকম ছিল সেই লেয়ারগুলো এবার হয়ে গেল এরকম, কারণ ওর তো কোনো ভার্টিক্যাল ক্রস লিঙ্কিং নেই, অনলি হরাইজন্টাল ক্রস লিঙ্কিং। ও হরাইজন্টালটাকে মেনটেন করে নিজের শেপ চেঞ্জ করে দিল, তাহলে এখানে বলতে পারি নো ফিক্সড শেপ, কারণ ক্রস লিঙ্কিং নেই, বাট ফিক্সড ভলিউম আছে। কি করে বুঝবো? যেহেতু কিছুটা বন্ড আছে তাই জন্য কি হচ্ছে, ওকে যদি তুমি সরু জায়গায় দাও ও অনেক হাইট তৈরি করবে, ওকে মোটা জায়গায় দিলে ও অনেক কম হাইট তৈরি করবে। মানে তুমি খুব ভালো বুঝতে পারবে তোমাকে যদি কেউ কোল্ড ড্রিঙ্কস গ্লাসে না দিয়ে থালায় দেয়, ভেবে দেখো তো একটা থালা, তাতে কোল্ড ড্রিঙ্কস পেশ করো তোমাকে, তুমি স্ট্র ডুবাচ্ছ, ও ডুবতে পারছে না, তার কারণ ওর হাইট কমে গেছে, তো উইড বেশি পেয়েছে। ভি ইকুয়ালস টু তো এইচ ইন্টু এ, এরিয়া ইন্টু হাইট, তাই না? আমরা মেনসুরেশনে পেয়েছি এটা, ওই যে সেই সিলিন্ডারের ভলিউম নিয়ে করতাম না, পাই আর স্কোয়ার এইচ, এটা ছিল এরিয়া ইন্টু এইচ হাইট, তাহলে এখানেও ঠিক সেই জিনিসটাই হচ্ছে। তো এখানে এরিয়া বেশি, হাইট কম, আর এখানে এরিয়া কম হাইট বেশি, কিন্তু ভলিউমটা কনস্ট্যান্ট, ভলিউমটা ফিক্সড। তাহলে কি হচ্ছে, ফিক্সড ভলিউম হয়ে যাচ্ছে, কিন্তু শেপটা থাকছে না। এর দুদিকে সাপোর্ট লাগছে, একটা ডাউনওয়ার্ড সাপোর্ট আর একটা সাইড ওয়াইজ সাপোর্ট, যার কারণ ওই দুটো দিকে তো মুভ করতে পারে, তো যেদিকে মুভ করবে সেদিকে ব্লক করাটা তো আমাদের টার্গেট। তো সলিডের সঙ্গে এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, এইবার আসি হচ্ছে লাভা আর গ্লাসের কোয়েশ্চেনে। গ্লাস হচ্ছে হাইলি কম্প্রেসড লিকুইড, হাইলি compressed liquid which possess no cross linking, which possess no cross linking, মানে এর মধ্যে অনেকগুলো লেয়ারের কাজ আছে, কিন্তু কোনো দুটো লেয়ার একসাথে নেই। কেসটা বোঝা গেল তানিশ? কেসটা বোঝা যাচ্ছে? এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এরকম প্রচুর লেয়ার আছে, এবং এটা হাইলি কম্প্রেসড, তাই এটা গ্লাস। এই কম্প্রেশন হয় বলেই এবং এটার মধ্যে কোনো ক্রস লিঙ্কিং নেই বলেই আমরা বুলেট প্রুফ মেটেরিয়াল হিসেবে গ্লাসকে ইউজ করি। লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার চড়িয়ে বুলেট প্রুফ গ্লাসটা তৈরি হয়। যদি ক্রস লিঙ্কিং থাকতো ওর একটা লিমিট থাকতো, বুঝতে পারছো তো? মানে ধরো এই একটা লেয়ার আর এই একটা লেয়ার, তার মধ্যে যদি ক্রস লিঙ্কিং থাকতো তাহলে আমি ওটাকে একটা ডিস্টেন্স পর্যন্ত কম্প্রেস করতে পারতাম, আর একটা ডিস্টেন্স অবধি এটাকে এক্সপ্যান্ড করতে পারতাম। কথাটা বোঝা যাচ্ছে?
সৃষ্টি কথাটা বোঝা গেল কি বললাম? যদি ক্রস লিঙ্কিং থাকতো না, আমাদের কিন্তু একটা লিমিটেশন থাকতো, এরকম হয়ে যেত, এটা ম্যাক্স, এটা মিন। কিন্তু ক্রস লিঙ্কিং না থাকায় কি হয়? ক্রস লিঙ্কিং না থাকার জন্য আমরা ওই দুটোকে খুব সহজেই কম্প্রেস করতে পারি, করে বুলেট প্রুফ গ্লাস বানাতে পারি। বোঝা গেল তো ব্যাপারটা? তো বাই দ্যাট ডেফিনেশন গ্লাস ইজ এ লিকুইড। গ্লাস ফ্লো করে। তোমাদের স্কুলে তো চার্চ আছে আছে তো? হ্যাঁ তো ইউরোপে যেসব পুরনো স্কুল, মানে ধরো 800, 900, 600, 700 বছর পুরনো যেসব চার্চ বেসের স্কুলগুলো আছে, ঠিক আছে, যেমন অক্সফোর্ড, কেমব্রিজ, এসব জায়গায়, ওই সব জায়গাতে কি হয়, যে কাঁচের প্যানেলগুলো আছে না, ওই কাঁচের প্যানেলগুলো ওপর থেকে লুজ হয়ে গেছে। কি করে না, যখন ইনিশিয়ালি ছিল ওরা এরকম ছিল, এখন কি হয়ে গেছে, এখন ওরা এরকম হয়ে গেছে। ঠিক আছে, মানে এর যে ফ্রেম, ওর ফ্রেমটা আগে এরকম ছিল, এরকম ছিল, এখন ফ্রেমটা এরকম হয়ে গেছে। তো ও কি করে, ঢকঢক করে। ও কি করে, ও ঢকঢক করে, নড়ে। এটা হয়েছে কেন না, গ্লাস ভেরি স্লোলি, ভেরি 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 স্লোলি ফ্লো করেছে তলার দিকে। ওকে, ফ্লো অফ গ্লাস। এই জন্য গ্লাসকে সিউডো সলিড বলা হয়। এই কারণে গ্লাসকে সিউডো সলিড বলা হয়। আমরা যখন পি ব্লক করবো ক্লাস 11-এর, তখন আমরা গ্লাসের মলিকুলার স্ট্রাকচারটা দেখে নেবো, এক্স্যাক্টলি কিভাবে লেয়ারটা তৈরি হয় সেটা দেখে নেবো। এটা আমাদের সিলেবাসে আছে। আর লাভাটা কি? লাভা হচ্ছে ক্রসলিঙ্ক সলিড যেটা রোল করে। পাথরকে গড়িয়ে দিলে পাথর রোল করে। তো লাভা হচ্ছে এরকম একটা এক্সপ্যান্ডেবল বন্ডওয়ালা ক্রসলিঙ্ক সলিড, যার মধ্যে এরকম ক্রস লিঙ্কিং আছে, যেটা হাইট থেকে পড়ার সময় রোল করে। কথা বুঝতে পারছো? আমি যদি এখানে একবার লাভাটাকে দেখাই, কেসটা কি হচ্ছে, ধরো এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এদের মধ্যে ক্রস লিঙ্কিং আছে, কিন্তু ক্রস লিঙ্কিংটা খুব ফ্লেক্সিবল। তবে যখনই এটা কোনো একটা হাইট থেকে পড়ছে, তখন এটা কি করে, এরকম রোল করতে থাকে, বেন্ড করে যায়। আমরা ভাবলাম বুঝি এটা ফ্লো করলো। কথা বলে গেল 1 2 3 লেয়ারের নাম্বার দিচ্ছি 1 2 3। কিছুক্ষণ পরে কি দেখবো না, 3টা তলায় চলে গেছে, 2টা ওপরে রয়ে গেছে, আর 1টা এখানে চলে গেছে। সরি, ভুল করলাম। ওয়ানটা তলায় চলে গেছে, 2টাও মাঝখানে রয়ে গেছে, 3টা উপরে চলে গেছে। ইট লুকস লাইক দিস। ব্যাপারটা বোঝা গেল? সিন্স ক্রস লিঙ্কিং ইজ প্রেজেন্ট, সিন্স ক্রস লিঙ্কিং প্রেজেন্ট, দ্য সলিড। কি ফানি ব্যাপার, যে জিনিসটা ফ্লো করছে সেটার মধ্যে খালি ক্রস লিঙ্কিং থাকার জন্য সেটা সলিড হয়ে যাচ্ছে। হ্যাঁ, রোলিং সলিড, ইটস আ রোলিং সলিড। ওটা নাকি গড়িয়ে গড়িয়ে নামছে, ফ্লো করছে না। এটা তোমরা যদি কোনো ইরাপশনের ভিডিও দেখো, তাহলে তোমরা দেখতে পাবে টপ লেয়ারটা সবসময় বটমে চলে যায়, বটম লেয়ারটা আবার টপে উঠে আসে। কথা বুঝতে পারছো কি বলছি? মানে ধরো এই একটা লাভা প্রগ্রেস করছে,
তুমি কখনোই দেখবে না, ধরো ওর ওপর কোনো একটা জায়গায় এরকম কোনো একটা অবজেক্ট ফ্লোট করছে, তুমি কখনোই দেখবে না যে ওটা এইভাবে এগিয়ে এসছে। তুমি এটা কখনোই দেখবে না। তুমি কি দেখবে? ওইটা রোল করছে। রোল করছে কিভাবে বোঝা যায়? এই যে যারা ফ্লোট করছিল ওটা এই যে চলে এসছে, আর ধরো এর পেছনে আরেকটা অবজেক্ট ছিল, সেটা এখানে পেছনে থাকাই উচিত, সেটা এগিয়ে এসছে। আরও রোল করলে কি দেখা যাবে? আরও রোল করলে দেখা যাবে যে ফার্স্টেরটা ভ্যানিশ হয়ে গেছে, কারণ ফার্স্টেরটা তলায় চলে গেছে, আর সেকেন্ডেরটাই খালি এখানে রয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেল? ফ্লো হলে এরকম হতো, এগিয়ে যেত খালি। যেমনভাবে জলের ওপর দিয়ে নৌকাগুলো এগিয়ে যায়, ওই র্যাফটিং করে না পাহাড়ে, তো জল তো ওখানে খুব জোরে ফ্লো করে, তো ওই ফ্লোয়ের মধ্যেও কি করে নৌকাগুলো সাহস করে যে আমরা এগিয়ে যাব? কারণ হচ্ছে জলের লেয়ার ফ্লো করছে, জলের লেয়ার হাইট থেকে লো পর্যন্ত এরকম ফ্লো করছে। কিন্তু লাভার উপর যদি কেউ র্যাফটিং করে তাহলে কিন্তু সে বিপদে পড়বে, কারণ লাভার লেয়ার তো ফ্লো করে না, রোল করে। ঠিক আছে? তাই তুমি এই মুহূর্তে লাভার উপরে বসে আছো, লাভা রোল করলে তুমি কিন্তু লাভার তলায় চলে যাবে। কথা বোঝা গেল? ইট ইজ রোলিং। তার ফলে কেউ যদি এখানে এরকমভাবে বসে থাকে তাহলে সে নিশ্চিত যে আমি সামনের দিকে এগোবো, কিন্তু এখানে যদি কেউ বসে থাকে তাহলে সে কিন্তু খুব ডেঞ্জারাস আছে, কারণ তার অবস্থা হবে এরকম। তানিশ, ব্যাপারটা ক্লিয়ার হলো তো? তানিশ, তানিশ, তানিশ নেই। Okay, let's do then the properties of matter. কি কি প্রপার্টি আছে? ফার্স্টই হচ্ছে প্রেসার। প্রপার্টিজ অফ ম্যাটার। সবার আগে আমরা মোলস দিয়ে স্টার্ট করি। নাম্বার ওয়ান, মোলস। মোলস আর কিছুই না, ইউনিট অফ নাম্বার অফ পার্টিকেলস, মানে যেটাকে আমরা প্যাকেট অফ পার্টিকেল বলতে পারি। প্যাকেট অফ পার্টিকেল মানে 6.023 into 10 to the power 23 number of any materials particle is a content of 1 mole of that particle. Is a বলা ভুল হবে, is the। ওকে, মোলকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে 6.023 ইন্টু 10 to the power 23 কে আমরা 1 মোল বলি। তাহলে 1 কে বলবো 1/6.023 ইন্টু 10 to the power 23 মোল। তাহলে এন নাম্বারটা হচ্ছে n/6.023 ইন্টু 10 to the power 23 মোল। এটাকে আমরা স্মল এন বলছি।
মানে নাম্বার অফ গিভেন পার্টিকেল divided by Avogadro number of that particle. এই রেশিওটাই হচ্ছে মোল। মোলের ইউনিট মোল। মোল হচ্ছে কোয়ান্টিটিটার নাম, মোল হচ্ছে আবার ইউনিটটারও নাম। ওকে, এর কোনো সেকেন্ডারি কন্ডিশন নেই। আচ্ছা, মাসের সঙ্গে এর একটা রিলেশন আছে। মাস কি? মাস ইজ নাথিং বাট এই মোল ইন্টু মলিকুলার মাস। কারণ এম হচ্ছে মলিকুলার মাস, এর মধ্যে অলওয়েজ অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল থাকে। এখানে পার্টিকেল বলতে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল। আর ডাব্লিউ হচ্ছে র্যান্ডাম মাস। যার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার ছাড়া অন্য যে কোনো নাম্বারের পার্টিকেল থাকে। এন নাম্বার অফ মলিকিউল। তাহলে n বাই na ইকুয়ালস টু m w বাই m। হ্যালো, আমি কতক্ষণ আগে ডিসকানেক্ট হয়ে গেছি? হ্যালো, হ্যালো, আমি কতক্ষণ আগে ডিসকানেক্ট হয়ে গেছি? হ্যাঁ, 5-10 মিনিট হবে। 5-10 মিনিট? 5-10 মিনিটের মধ্যে এরকম হবে আন্দাজে। আমি টাইমটা দিয়ে দেখি। তোমার কত পর্যন্ত দেখলে লাস্ট? এটা দেখলে তো, এই যে রোল আর ফ্লো, ওয়াটার অ্যান্ড লাভা। তারপর আমরা এই প্রপার্টিজ অফ ম্যাটারে মোল স্টার্ট করলাম। হ্যাঁ, এটা দেখেছো? স্যার এই পকেট অফ পার্টিকেলসটা কোথ থেকে শোনা বন্ধ? ও আচ্ছা, প্যাকেট অফ পার্টিকেল। মাঝখানে বন্ধ হয়ে গেছিল। আমি জানি, আমি এখন নোটিফিকেশন পেলাম যে ইওর ল্যাপটপ ইজ ডিসকানেক্টেড। আমি তো বলে যাচ্ছি, আমি তো ইয়েটা দেখতে পাচ্ছি না স্ক্রিনটা। এনিওয়ে, প্যাকেট অফ পার্টিকেল, ঠিক আছে। 1 মোল মানে হচ্ছে ইউনিট অফ, মানে মোল মানে হচ্ছে ইউনিট অফ নাম্বার অফ পার্টিকেল বা প্যাকেট অফ পার্টিকেল। দ্য অ্যাভোগাড্রো নাম্বার অফ এনি মেটেরিয়ালস পার্টিকেল ইজ দ্য কন্টেন্ট অফ 1 মোল অফ দ্যাট পার্টিকেল। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 1 মোল, তাহলে একটা হচ্ছে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার অফ মোল। তাহলে n নাম্বার অফ পার্টিকেল হচ্ছে n বাই অ্যাভোগাড্রো নাম্বার অফ মোল, দ্যাট ইজ স্মল n মোল। এটাকে স্মল n দিয়ে লেখা হয়। তাহলে স্মল nটাতে কি হচ্ছে? নাম্বার অফ গিভেন পার্টিকেল ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো নাম্বার অফ দ্যাট পার্টিকেল। এবার মাসের সঙ্গে মোলের কি রিলেশন? না, ডাব্লিউ ইকুয়ালস টু, যদি মাস হয় তাহলে সেটা হচ্ছে n ইন্টু ক্যাপিটাল N। এটা কিভাবে প্রুফ করা যায়? না, ক্যাপিটাল M হচ্ছে মলিকুলার মাস। মলিকুলার মাসের মধ্যে সবসময় অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল থাকে।
এবার অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলের মাস যদি ক্যাপিটাল এম হয়, তাহলে ডাব্লিউ মাস কার হবে? একটা র্যান্ডাম নাম্বার অফ পার্টিকেলের, এন নাম্বার অফ পার্টিকেলের। এবার তাহলে মানে এন বাই অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, তাই না? এই ক্যাপিটাল এন এ কে ক্যাপিটাল এন এ এটা বলতে পারতাম এই এম, এটা হচ্ছে মাস অফ ওয়ান অ্যাটম বা মাস অফ ওয়ান মলিকিউল, মাস অফ ওয়ান মলিকিউল। তাহলে ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল এন এ ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম হবে। সো দ্যাট ইজ ইকুয়াল টু স্মল এন। এটা আমরা অলরেডি ওই চ্যাপ্টারটায় কমপ্লিট করেছি মূল কনসেপ্টে, তো এটা নতুন কিছু না। নতুন হচ্ছে বাকিগুলো, মানে বাকিগুলো নিয়ে আমরা ফিজিক্সে ডিসকাস করেছি, কেমিস্ট্রিতে ডিসকাস করিনি। দ্যাট কামস ইন ফর্ম অফ ভলিউম। তাহলে ভলিউম ব্যাপারটা কি? ভলিউম হচ্ছে স্পেস রিকোয়ার্ড টু কন্টেইন, স্পেস রিকোয়ার্ড টু কন্টেইন ওই এন নাম্বার অফ পার্টিকেল। ওই পার্টিকেলগুলো যে রাখবো তার তো একটা জায়গা চাই। So that is the n, মানে that is the v। তো v হচ্ছে n নাম্বার অফ পার্টিকেলের জন্য আর তার মাস হচ্ছে w। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলের জন্য কত হয়? মাস ক্যাপিটাল এম হয়ে যায়, এটা হয়ে যায় 22.4 লিটার অ্যাট এসটিপি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি W বাই এম ইকুয়ালস টু এন বাই এন এ, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু ভি বাই 22.4 অ্যাট এসটিপি। ভি এর ইউনিট কী কী হতে পারে? এখানে ইউনিটসটাই বেশি ইম্পর্টেন্ট। মিটার কিউব এসআইএ, লিটার কমার্শিয়ালে, সেন্টিমিটার কিউব, সিজিএসএ, ডেসিমিটার কিউব যেটা কিনা লিটারের সঙ্গে ইকুয়াল। তাহলে এর মধ্যে রিলেশন কি? 1 মিটার কিউব ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 3 লিটার, that is equals to 10 to the power 3 decimeter cube, that is equals to 10 to the power 6 centimeter cube, 10 to the power 6 ml। আর 1 মিটার কিউব মানে হচ্ছে 1 কিলোলিটার KL। ওকে, ভলিউম ব্যাপারটা বোঝা গেছে? আমাকে তো ওই পার্টিকেলগুলো কোথাও না কোথাও রাখতে হবে, তাই যতটা জায়গা লাগে ওই পার্টিকেলগুলো রাখার জন্য দ্যাট ইজ মাই ভি। আচ্ছা, এবার এই যে জিনিসটা রাখা হয়েছে, জিনিসটা কিন্তু চুপচাপ বসে থাকে না। ও কি ক্রিয়েট করে? ও ক্রিয়েট করে প্রেশার। সে সলিডই হোক, লিকুইডই হোক, গ্যাসই হোক, একটা প্রেশার ক্রিয়েট করে। প্রেশার মানে ফোর্স পার ইউনিট এরিয়া। আমরা তো দেখেছি যে ও কোন দিকে মুভ করে। ও আচ্ছা, এখানে একটা জিনিস মিস করেছি আমি। এখানে সলিড করলাম, লিকুইড করলাম, সলিড লিকুইডের পর প্লাজমা আর ওইটা ডিসকাস করলাম, গ্যাসটা তো ডিসকাস করলাম না। এ মা, চট করে গ্যাসটা করে নইলে প্রেশার আর টেম্পারেচার বোঝাতে পারবো না। থার্ড স্টেট গ্যাস। গ্যাসে কি হয়?
গ্যাসের পার্টিকেলগুলো পুরোপুরি ফ্রি থাকে, নো বন্ডিং হরাইজন্টাল অর ভার্টিক্যাল হোয়াটসোএভার, নো ক্রস লিঙ্কিং, নো বন্ডিং, নো বন্ড horizontal or vertical whatsoever। তাহলে এর ফ্লো কোন দিকে হয়? যে কোনো দিকে, যেহেতু কোনো বন্ড নেই তাহলে তোকে কেউ রেস্ট্রিক্ট করার নেই, তো অল ডাইরেকশন ফ্লো। তাহলে কি হয়, একে যদি গার্ড দিতে হয় তাহলে কোন দিক থেকে গার্ড দেবো? সব দিক থেকে। কারণ তো সব দিকেই ফ্লো করতে পারে, আর ওর উপর যদি ফোর্স অ্যাপ্লাই করি ও কাছাকাছি যাবে কি না? নিশ্চয়ই যাবে, কারণ প্রচুর তো মাঝখানে জায়গা আছে, কোনো রেস্ট্রিকশন তো কিছু কোথাও নেই। Since no resistive force বা রেজিস্টিভ এজেন্ট, বন্ডগুলো রেজিস্টিভ এজেন্ট, বন্ড রেজিস্ট করে। তোমার আর তোমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে যে বন্ডটা আছে সেই বন্ডটা কান ভাঙানি প্রুফ। হোয়াট ডাজ ইট মিন বাই কান ভাঙানি প্রুফ? মানে কেউ যদি তোমার বন্ধু সম্বন্ধে তোমার কাছে কোনো খারাপ কথা বলে, তুমি তার কথা বিশ্বাস করবে না। ব্যাপারটা বোঝা গেল? তো তোমাদের বন্ডটা কি? একটা রেজিস্টিভ এজেন্ট। তানিশ, এক্সাম্পলটা বোঝা গেল? তো আগের গুলোতে কি হচ্ছিল, কোনো না কোনো ভাবে বন্ড থাকছিল সলিডের মধ্যে, লিকুইডের মধ্যে, তার জন্য তুমি ওটাকে কম্প্রেস করতে পারছিলে না। এখানে কিন্তু কম্প্রেস করতে পারবে। তাহলে গ্যাস শুধুমাত্র ফ্লো করে তাই না, ওটাকে কম্প্রেসও করা যায়। তাহলে এর কি ভলিউম ফিক্স হতে পারে? না, ভলিউম ফিক্স হতে পারে না, কারণ কম্প্রেস করতে পারছি। আর শেপ অবভিয়াসলি নট। ভলিউমে যদি না থাকে তাহলে শেপ কি করে থাকবে? আমি যেমন ওকে বাউন্ডারি দেবো তেমনভাবে ব্যাপারটা মধ্যে থেকে যাবে। আমি যদি ওকে এই বেলুনের থেকে এই বেলুনে ট্রান্সফার করে দিই তাহলে ওকে মুভ করতেই হবে। এই জিনিসটাকে ওর এরকম মুভ করাই চাই, তাহলে ফিক্স শেপও থাকছে না। সিন্স নো বন্ড ইজিলি ফ্লো, সিন্স জিরো বন্ড ফ্লো ইজ স্পন্টেনিয়াস। তো দ্যাট ইজ গ্যাস। এবার এই ফ্লোয়ের রেজাল্ট কি? ফ্লোয়ের রেজাল্ট হচ্ছে প্রেশার। কিভাবে? না, প্রেশার আমরা জানি, প্রেশার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। এটা আমাদের ক্লাস 10-এর ফিজিক্স। প্রেশার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া। তো আমি যদি কোনো একটা কন্টেনারের মধ্যে কোনো একটা গ্যাস রাখি, তাহলে গ্যাসের পার্টিকেলগুলো ফ্লো করছে, মুভ করছে। তাহলে while colliding on the wall, particle will exert pressure, a particle will exert force, তাহলে এরকম যদি অজস্র পার্টিকেল কোনো একটা পার্টিকুলার এরিয়াতে গিয়ে ধাক্কা মারে, একটা পার্টিকুলার ফোর্স নিয়ে, বা নন পার্টিকুলারও হতে পারে, অ্যাভারেজ একটা ফোর্স নিয়ে, তাহলে এই এরিয়াতে যে অ্যামাউন্ট অফ ফোর্সটা ও অ্যাপ্লাই করলো, টোটাল ফোর্স,
তাই দিস এরিয়া আর তার মধ্যে এতগুলো ফোর্স তো ভেক্টর, আর এটা হচ্ছে টোটাল এরিয়া। তাহলে এই এরিয়াতে এতগুলো ফোর্স হচ্ছে, তাহলে ইউনিট এরিয়াতে কতগুলো ফোর্স হবে? ইউনিট এরিয়াতে ফোর্স হবে এই টোটাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল এরিয়া, হোল ডিভাইডেড বাই দ্য টোটাল এরিয়া। তাহলে দিস অ্যামাউন্ট ইজ কল্ড অ্যাভারেজ ফোর্স পার ইউনিট এরিয়া। এটাকে আমরা শর্টে রিনেম করলাম কি হিসেবে? প্রেসার। স্যার বাড়িতে একদম পড়া হচ্ছে না, প্রচুর প্রেসার যাচ্ছে, স্কুল থেকে খালি অ্যাসাইনমেন্ট, খালি প্রজেক্ট দিয়ে দিচ্ছে, একদম টাইম পাচ্ছি না, কিচ্ছু পড়া হচ্ছে না, প্রচুর প্রেসার যাচ্ছে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের ফোর্স, আর যতটা টাইম বাকি আছে বা মাথার মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে ওটা হচ্ছে এরিয়া। তাই টাইম কমে আসুক বা মাথার জায়গা কমে আসুক, ফোর্স তো একই আছে। স্যার বায়োলজি 2টো অ্যাসাইনমেন্ট দিয়েছে, কেমিস্ট্রিতে 1টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, ফিজিক্সে 1টা অ্যাসাইনমেন্ট দিয়েছে, আর 1 সপ্তাহ টাইম দিয়েছে। তারপরে রোজ স্কুল ক্লাস করতে হচ্ছে, অনলাইন তো এখন বলতে পারবো না যে যেতে পারছি না, রোজ অনলাইনে গিয়ে বসতে হচ্ছে, অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে, টাইম একদম কমে গেছে। তাই টাইম কম কিন্তু ওয়ার্ক সেম রয়ে গেছে, হোম টাস্ক। তাই কি বেড়ে যাবে? যেটা বাড়বে সেটাই হচ্ছে প্রেসার। ক্লিয়ার আইডিয়াটা? আচ্ছা, প্রেসারের ইউনিট কি কি? ইউনিট অফ প্রেসার একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, এটা জিওগ্রাফির ইউনিট, এটা ফিজিক্স ইউনিট নয়, কারণ কিন্তু এখন ফিজিক্সও এটা ইউজ করে। আরেকটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন ফোর্সের ইউনিট, মিটার হচ্ছে এরিয়ার ইউনিট। আরেকটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা সিজি, এটা এসআইতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা সিজিএসএ। এবার নিউটন প্লাস মিটার পার মিটার স্কোয়ারকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, পাস্ক্যাল। এটাও এসআই ইউনিট, কারণ নিউটন পার মিটার স্কোয়ারকেই তো পাস্ক্যাল বলছি না। পাস্ক্যাল, ঠিক আছে। এবার মজার কথা হচ্ছে যে তুমি যদি এই চারটের ভ্যালু দেখো, আচ্ছা আরেকটা আছে মিলিমিটার এইচজি আর সেন্টিমিটার এইচজি, এই সেন্টিমিটার এইচজি, এই লাস্টের তিনটে, সরি লাস্টের দুটো আর ফার্স্টেরটা, এগুলো হচ্ছে টরিসেল্লি সময় থেকে মেজার করা হচ্ছে, এটা সিজিএস বা এসআই এর পার্ট নয়। আগে এইভাবে ইউনিটটা মেজার করা হতো। তুমি যদি এদের ভ্যালু দেখো, 1 ATM এটা হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি আর 760 মিলিমিটার এইচজি। এই 760 মিলিমিটার এইচজিকে আবার 1 টরও বলে। টর যেহেতু টরিসেলির ডিসকভারি ফ্রম টরিচেলি, টরিচেলির নেম থেকে টর, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 760 টর। তাহলে 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস টু 760 টর। এগুলো ছিল ওল্ড মেথড।
এগুলো হচ্ছে ওল্ড মেথড। এখন কি হয়ে গেছে, এই ভ্যালুটা ইকুয়ালস টু 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। Okay, so that is also equals to 1.013 into 10⁵ Pascal, or 1.013 into 10⁴ dyne per centimeter square. No, that was 6 dyne per centimeter square. এবার এখানে তো একটা বিচ্ছিরি নাম্বার আছে 1.013, এইটাকে একটা কায়দা করা হয়েছে। 1 নিউটন পার মিটার স্কোয়ার, 1 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ারকে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ারকে বার বলা হয়েছে, 1 বার। তাহলে এখানে একটা নতুন ইউনিট পাওয়া যাচ্ছে, বার। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল, 1.013 বার। এই এত পাস্কালটা হয়ে গেল 1.013 বার। তাহলে 8 নম্বর ইউনিটটা হচ্ছে বার। তা টোটাল এই 8টা ইউনিটে তোমাদের অঙ্ক করতে দেবে, এদের মধ্যে ইন্টার কনভার্সন আসা চাই। তো এখানে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে 76 আর একটা হচ্ছে 1.013। এই দুটো বসিয়ে তোমরা ইন্টার কনভার্সন করে নিতে পারো। যেই ইনস্ট্রুমেন্টের মধ্যে এটা প্রেশারটা মেজার করা হয় তাদেরকে বলা হয় ব্যারোমিটার আর ম্যানোমিটার। আশা করি ক্লাস 10-এর বইতে তুমি এটা পেয়ে যাবে ছবিগুলো। এরকম একটা কন্টেনার আছে, তার মধ্যে এরকম মার্কারি থাকে, এরকম মার্কারি থাকে, তার মধ্যে একটা এরকম গ্লাস টিউবকে ইনভার্টেড করা থাকে, যার মধ্যে মার্কারি ভরা থাকে। এই মার্কারির হাইট হয় কত, ওই 76 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্যারোমিটার। আর এটা হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার দেখতে এরকম হয়, এরকম একটা গোল বাল্ব থাকে, বাল্বের মধ্যে এরকম দুটো আর্ম থাকে। এবার এই বাল্বের ভেতরে, মানে আর্মের ভেতরে মার্কারি দেওয়া থাকে। এই জিনিসটা হচ্ছে মার্কারি। মার্কারিকে HG লেখা হয়। আর এখানে গ্যাস ঢোকানো বার করার একটা ওপেনিং থাকে। তাহলে এটা আইদার, এটা দুটো ভ্যারাইটি হয়, একটা হয় ক্লোজ মাউথ আর একটা হয় ওপেন মাউথ। তাহলে আইদার এটা ওপেন মাউথ হবে, নয়তো এটা ক্লোজ মাউথ হবে। এরকম দুটো ম্যানোমিটার পাওয়া যায়। ওপেন ম্যানোমিটারে অ্যাপারেন্ট প্রেশার মাপা যায়, আর ক্লোজ ম্যানোমিটারে রিয়েল প্রেশার মাপা যায়। কিভাবে না, ধরো ওখানে কোনো গ্যাস ঢুকিয়েছো, if you input some gas inside that container, তাহলে ওটা কি করবে, ওখানে প্রেশার অ্যাপ্লাই করবে। প্রেশার অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে, এই জিনিসটা ভেতরটায় একটা আর্ম ছোট হয়ে যাবে, একটা আর্ম বড় হয়ে যাবে। মানে it will be looking like this. It will be looking like this. একটা কমে যাচ্ছে, একটা এরকম উঠে যাচ্ছে। তাহলে এদের মধ্যে যে হাইটের ডিফারেন্সটা হচ্ছে, দ্যাট হাইট ডিফারেন্স উইল বি দ্য H
এটাকে যদি তুমি ডেন্সিটি আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দিয়ে মাল্টিপ্লাই করো, দ্যাট উইল বি দ্য প্রেশার, এইচ রো জি। ওকে, এইটা প্রিন্সিপালটা দুটোর ক্ষেত্রে ইউজ করা যায়, ওপেন ক্লোজ দুটোর ক্ষেত্রে ইউজ করা যায়। আমি জাস্ট ক্লোজটা দিয়ে দেখালাম যে গ্যাস যদি ভরো তাহলে এরকম হয়। গ্যাসটা এখানে প্রেশার অ্যাপ্লাই করছে আর এই ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য ম্যানোমিটার। আর লাস্ট প্যারামিটার হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে বেসিক্যালি কোনো জিনিসকে যদি হিট করো তাহলে সেই জিনিসটা কুল করার সময় যে কাণ্ডটা ঘটায় সেটা হচ্ছে হিট ফ্লো। তো হিট ফ্লোর সময় যে প্যারামিটারটার কারণে হিটটা ফ্লো হয়, ইটস আ প্যারামিটার which is the reason of direction of heat flow, which is the driving force behind heat flow. কোনো জিনিসকে যদি গরম করো তাহলে সেটা ঠান্ডা হওয়ার সময় যে কাজটা করছে এটা হচ্ছে হিট ছাড়ছে, কোন দিকে ছাড়ছে কাকে দেবে সেটা ডিটারমাইন করবে দুটো কোয়ারই টেম্পারেচার। এর ইউনিট কেলভিন, এটা এসআই ইউনিট। ডিগ্রি সেলসিয়াস এটা সিজিএসএ। আর ফারেনহাইট এটা হচ্ছে এফপিএসএ। ওকে, এদের একটা কনভার্সন মেথড আছে। কনভার্সন মেথড হচ্ছে আর মাইনাস লোয়ার ডিভাইডেড বাই আপার মাইনাস লোয়ার দ্যাট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা বোধহয় তোমরা জানো, কিন্তু এই ফর্ম্যাটে জানো না। তোমরা এইটা জানো, ওই C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। বাট বেসিক্যালি এটা কিন্তু ওই উপরের লটারই অ্যাপ্লিকেশন। আর ফর রিডিং, হ্যাঁ, আর ফর রিডিং, এল ফর লোয়ার লিমিট আর ইউ ফর আপার লিমিট। এই দুটোর রেশিও কনস্ট্যান্ট হবে কি করে? এই সি মাইনাস 0 ডিগ্রি ডিভাইডেড বাই 100 মাইনাস 0 ডিগ্রি, এটাই দেখো আর মাইনাস এল ডিভাইডেড বাই ইউ মাইনাস এল, and that is equals to f minus 32 divided by 212 minus 32। তাহলে এখানে আর হচ্ছে সি, এল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর ইউ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে আর হচ্ছে এফ, এল হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর ইউ হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, and that will be also equals to K minus 273 divided by 373 minus 273. So that gives us K by 5. Sorry, K by 5 now. K minus 273 by 5. So this is the conversion formulas. আমরা নেক্সট দিন এরপর থেকে স্টার্ট করবো, কারণ আমরা আজকে খুব একটা বেশি কিন্তু কভার করলাম না, আমরা জাস্ট বেসিক প্রপার্টিসগুলো কভার করলাম আর ওদের মধ্যে কীরকম বন্ড থাকে সেটা কভার করলাম, পুরোপুরি কভার হয়নি এখনো। ওকে, ঠিক আছে।